ধর্ম নিয়ে রাজনীতি চায় না বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। গগনচুম্বী ঋণের বোঝায় দেশের অর্থনীতি কঠিন ক্লান্তিকালে, বললেন অর্থমন্ত্রী। জ্বালানি তেল এবং বিদ্যুৎ নিয়ে স্বস্তির বার্তা। মে দিবসে কাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে বিভাগীয় সমাবেশের ডাক 11 দলীয় ঐক্যের। এবং আগামী 2 দিন বজ্রপাত সহ কালবৈশাখীর পূর্বাভাস। উজানের ঢলে কিশোরগঞ্জ নেত্রকোনার নির্মাঞ্চল প্লাবিত, বোরো ধানের ব্যাপক ক্ষতি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপুরটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে একথা বলেন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও করেন সরকার প্রধান। এ সময় সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণ ও নৈতিকতার পথে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা। রাষ্ট্রীয় বিধি বিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক ধর্মীয় নির্দেশনা অনুসরণ করলে মানবিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন। এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিতের অঙ্গীকারও করেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে মঙ্গলময় দিনের প্রত্যাশা ব্যক্ত করেন সরকার প্রধান। বৌদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনটি আপনাদের জন্য হয়ে উঠুক আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতি এখন কঠিন সন্ধিক্ষণে, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে গগনচুম্বী ঋণ খেলাপির বোঝা, অন্যদিকে বিগত সরকারের রেখে যাওয়া হাজার কোটি টাকার বকেয়া। বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানান, লুটপাটের খেসারত দিতে গিয়ে সংকুচিত হয়ে আসছে রাষ্ট্রের ব্যয় করার ক্ষমতা। তবে সংকটের মেঘ কেটে যাবে বলে আশা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সংসদে দাঁড়িয়ে দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে আশার চেয়ে আশঙ্কার সুরই ছিল প্রবল। তার মতে, খেলাপি ঋণ যখন জিডিপির 30% ছাড়িয়ে যায় তখন অর্থনীতির চাকা সচল রাখা কঠিন। 30% অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয় তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। অলমোস্ট উই আর গ্রাইন্ডিং টু এ হল্ট অর্থনীতি। অর্থমন্ত্রী বলেন, 17 বছর ধরে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ধ্বংস করা হয় ব্যাংকিং খাত। বিদ্যুৎ খাতের 36,000 কোটি টাকার ভর্তুকির ওপর আরও 20,000 কোটির বোঝা চাপছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি খাতের কয়েকশো মিলিয়ন ডলারের বকেয়া। $508 মিলিয়ন
আপনার বাকি রেখে গেছেন, ওনারা বাকি রেখে গেছেন, পেমেন্ট করে নেই, এগুলো সেগুলো এখন আমাদেরকে তো পে করতে হচ্ছে এগুলো সব। তবে জ্বালানি পরিস্থিতি নিয়ে স্বস্তির কথা শোনালেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, পেট্রোল পাম্পে নেই দীর্ঘ সারি, কমেছে লোডশেডিং এর যন্ত্রণাও। তবে কথা দিয়েও কথা না রাখার আক্ষেপও ছিল বিরোধী দলের বিরুদ্ধে। আমরা কমিটি করেছিলাম এবং আগামী রোববার দিন আমরা এই কমিটি নিয়ে বসবো, কিন্তু আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এই ভঙ্গুর দশা থেকে উত্তরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সংস্কারবাদী দর্শনের কথা মনে করিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান নেতৃত্বে ভর করেই আসবে মুক্তি। এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের পরিবর্তন, যোগ্য সংস্কার, ডিরেগুলেশন করতে হবে, সেগুলো আমরা করছি, আপনাদের সহায়তা নিয়ে করতে হবে এগুলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবং সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর 2:30টায় হবে এই কর্মসূচি। এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, মহাসমাবেশে বক্তব্য রাখবেন সরকার প্রধান তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হবে। তানজিদ ভুঁইয়ের আরেকটি প্রতিবেদন। শ্রমিকদের এই প্রস্তুতি পয়লা মে বেলা 2:30টায় মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশ ঘিরে। সমাবেশে বিএনপির নির্বাচনী ইশতেহারের শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। বলেন, বিশাল এই সমাবেশে বক্তব্য রাখবেন সরকার প্রধান তারেক রহমান। সরকার ক্ষমতা আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন, এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরো কিছু সংশোধন, আরো কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো, এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে। শুক্রবারের সমাবেশে শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরতে সরকারের কাছে তা সমাধানের দাবি জানানো হবে বিএনপির পক্ষ থেকে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর আশা, সেখানে বিপুল লোক সমাগম হবে। মে দিবসের সেই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ সেখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। রুহুল কবির রিজভী জানান, সরকার গঠনের পর প্রথম মে দিবস ঘিরে আয়োজিত মহাসমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করায় ক্ষোভ জানিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। জোট থাকা দলগুলোর দাবি, সরকার জনগণের দেয়ার গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলছে। এরই প্রতিবাদে দেশজুড়ে বিভাগীয় সমাবেশ পালনের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে 11 দলীয় ঐক্য। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করছে 11 দল। এবার দ্বিতীয় দফা কর্মসূচি ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন এই জোট। আগামী 2 তারিখ সারা দেশে জেলাগুলোতে বিক্ষোভ গণমিছিল আছে। এর মধ্য দিয়ে এই পর্বের প্রোগ্রামের প্রায় শেষ দিকে, 2 তারিখের মধ্যে দিয়ে শেষ হবে। বাংলাদেশের 7টা বিভাগীয় শহরে পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভাগীয় পর্যায়ের সমাবেশ করব। সেখানে শীর্ষ নেতৃবৃন্দ,
উপস্থিত থাকবেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক শেষে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধনের দিকে যাচ্ছে। ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি। সরকারি দলের ছাত্র সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানুষের বেসিক যে নিডগুলো, স্বাস্থ্য, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন। গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। স্বাস্থ্য খাতে বর্তমানে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযোগ্য মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 9 জুন দিন ধার্য করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে নেওয়ার আবেদন বাতিল করেছেন ট্রাইব্যুনাল। রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। পরে মানবতা বিরোধী অপরাধ মামলায় চলমান বিচারিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 2 আসামির বিরুদ্ধে 3টি চার্জ গঠন করা হয়েছে। 2 জনের বিরুদ্ধে 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে স্থানান্তরের আদেশ বাতিল করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে তার কাগজপত্র ভুয়া। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। এছাড়া জুলাই হত্যাযজ্ঞ মামলায় আটক সাবেক আইজিপি শহীদুল হকের চিকিৎসা সংক্রান্ত আবেদনটিও বাতিল করেন ট্রাইব্যুনাল। শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 22টি মামলার বিচার চলমান, আর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে 30 মামলায়। আমাদের 2টা ট্রাইব্যুনাল, 22টা কেস এখন কিন্তু সাক্ষীর পর্যায়ে। আমরা প্রতিদিন আমাদের এগুলো সাক্ষীর কার্যক্রম চলে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 2 দিন সারা দেশে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রপাত ও বিভিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানায়, মৌসুমি বায়ু প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আমরা সাগরের অর্থাৎ 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। অতিবৃষ্টি এবং উজানের ঢলে প্লাবিত হয়েছে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন হাওড়া অঞ্চল। এতে হাজার হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন লাখো কৃষক।
ফসল রক্ষা, বাঁধ ভেঙে এবং জলাবদ্ধতা, পাকা ধান নষ্ট হওয়ায় তাদের এখন পথে বসার উপক্রম। সংসার চালানো এবং ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মিশেল বিনতে আনোয়ারের প্রতিবেদন। টানা 4 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে আসা ঢলে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে তৈরি হয়েছে বিষাদময় পরিস্থিতি। তলিয়ে গেছে বিঘার পর বিঘা বোরো ধান, চোখের সামনে তলিয়ে গেছে কষ্টের ফসল। এমন পরিস্থিতিতে সংসার চালানো আর ঋণ পরিশোধ নিয়ে চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা লাখো কৃষকের। কিছু পানি চলেও গেছে গা, কিছু ধান করছি 800 এমন ধান করে 1300-1400 খরচ হয়েছে ধান। কৃষি জমিন সব পানি তোলা নিয়ে গা, আমরা কম পানি মাঝে মুখ পানি মাঝে কেউ কালাকুলি করতেছি। 1 মন ধান 2 মন ধান বেচলে এক কামলা রোজ হয় না, আমরা চলার মতো আর কোনো পথ নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ইতোমধ্যে হাওরে 51% জমির ধান কর্তন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরও কয়েকদিন সময় লাগবে। সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে আজকে দুপুর 12টা পর্যন্ত 2031 হেক্টর জমির ধান ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে এই নিমজ্জিত জমির পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে হবিগঞ্জে অতিবৃষ্টির কারণে খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে ঢলের পানি প্রবেশ করছে। এতে শত শত হেক্টর জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া জমি থেকে পাকা ধান কাটার পর শুকানোর জন্য স্তূপ করে রাখা স্থানেও পানি প্রবেশ করছে। 6 একর জমি খাচ্ছি, 6 একর জমি পানির মাঝে পড়ছে। আমার খামলার অভাবে নিজে উদ্ধার করতেছি কমাইয়া, কিন্তু পানি নিতে তলিয়ে গেছে। নখের জমি করছিলাম আমরা, নখের জমি 4 জায়গা লইছে পানির তোলে। যদি সরকার আমরা কিছু সাহায্য করে তো আমরা পাইলাম। বোরো ধান রক্ষায় প্রকৃতির করুণার দিকে তাকিয়ে এখন হাজার হাজার কৃষকের পরিবার। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজধানীর ডেমরায় ইমো প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। দুপুরের দিকে আমুলিয়া মডেল টাউনের ভেতরে ওই কারখানায় আগুন লাগে। ডেমরা ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। শিল্প কারখানার বর্জ্যে ধ্বংসের মুখে পড়েছে গাজীপুরের কালিয়াকৈরের কৃষিখাত। শিল্পের রাসায়নিক বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি ফেলা হচ্ছে খালে। এতে করে ফসলের ক্ষতির পাশাপাশি উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়াও কারখানার বিষাক্ত বর্জ্যে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মসহ জটিল রোগে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কৃষি সমৃদ্ধ এলাকা কালিয়াকৈর। এই এলাকায় গড়ে উঠেছে 3 শতাধিক পোশাক কারখানা, যার ফলে কালিয়াকৈর উপজেলা একটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। খ্যাতি যেমন রয়েছে, তার বিড়ম্বনাও কম নয়। পোশাক শিল্পের কারণে কৃষি শিল্প এখন হুমকির মুখে। অধিকাংশ কারখানা ইটিপি স্থাপন করা হলেও খরচ বেশি হওয়ায় ব্যবহার করছে না কর্তৃপক্ষ। ফলে কারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। চলতি বছর মক্স, কালিয়াদহ, রতনপুর, ভাতারিয়া সহ বিভিন্ন বিলের প্রায় কয়েক হেক্টর বড় আবাদ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধানই হয় না, কারখানার পানি নষ্ট এসে একবারে শেষ হয়ে যায়। পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। যেখানে ধান কাটতাম পাকিতে 20 মণ, বর্তমান 10 মণ। সুস্থ শান্ত মতন আমরা খেত খেলার ওই সুস্থ শান্ত মতো আনা পারি হইতে চাই। এছাড়া বর্জ্যের দুর্গন্ধ ও পচা পানিতে এলাকার লোকজনের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। কেমিক্যালের যে গন্ধ, দুর্গন্ধ, আপনি পানিতে নামতে পারবেন না। কারখানার বর্জ্যের পানিতে আমাদের ধান কাটতে অসুবিধা হয়, পায়ে ঘা হয়, পায়ে চুলকানি ধরে। আমরা বাড়িতে ঘরে থাকা পাই না, মাছি মশা সম্পন্ন জিনিস আমাকে বইরা মেলা করছে। দ্রুত কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা শীঘ্রই অভিযানে নামবো। পাশাপাশি আমরা কিছু সাডেন ভিজিট করে তারা যে টিভি ব্যবহার করছে কিনা সেই বিষয়ে আমরা আসলে খবর রাখছি। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা এই ইটিপি ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা এর ব্যত্যয় ঘটাবেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সেই ব্যবস্থার ক্ষেত্রে এটি সর্বোচ্চ যে ব্যবস্থা সেটিই হবে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব রাশিয়া দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন অস্ত্র উন্মোচনের হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এদিকে মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্টার ফোর্ড। হরমুজ পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন আলাপে ইরান ও পারস্য উপসাগর অঞ্চলের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রায় 90 মিনিটের এ ফোন আলাপে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ করার ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন অস্ত্র উন্মোচনের হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড 300 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করার পর মধ্যপ্রাচ্য ছাড়ছে এবং মে মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নিজ বন্দরে পৌঁছাবে। এদিকে হরমুজ পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশগুলোকে নতুন আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছে তারা, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সক্ষম করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $126 ছাড়িয়েছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বিদ্যুতের ঘাটতি মেটাতে মিরপুর জাতীয় স্টেডিয়ামে সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বলেন, স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে বিসিবির মিডিয়া সেন্টারে এসব কথা বলেন বোর্ড সভাপতি। এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, পদত্যাগ করার বিষয় চিন্তা করিনি, আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার চিন্তাও আছে। চলতি মৌসুম থেকে কাউন্টি ক্রিকেটের আদলে হবে এনসিএল টুর্নামেন্ট বলে জানানো তামিম ইকবাল। আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটির বৈধতার প্রশ্নে করা হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে এই কমিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশও চাওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ মোট 7 জন আইনজীবী এই রিটটি দাখিল করেন। এর আগে গেল 7 এপ্রিল 3 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতির দায়িত্ব দেয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্ম নিয়ে রাজনীতি চায় না বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার। গগনচুম্বী ঋণের বোঝায় দেশের অর্থনীতি কঠিন ক্রান্তিকালে, বললেন অর্থমন্ত্রী। জ্বালানি তেল এবং বিদ্যুৎ নিয়ে স্বস্তির বার্তা। মে দিবসে কাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে বিভাগীয় সমাবেশের ডাক 11 দলীয় ঐক্যের। এবং আগামী 2 দিন বজ্রপাত সহ কালবৈশাখীর পূর্বাভাস। উজানের ঢলে কিশোরগঞ্জ নেত্রকোনা নির্মাঞ্চল প্লাবিত, বোরো ধানের ব্যাপক ক্ষতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।